আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই সত্যি হোক। এই পেঁপের বীজই তোমাদের ভাগ্য বদলে দিক। আরে সবুজ পরি, আজ রাতে আমরা নিচের গ্রামে নামি না। সারা জীবনে তো পরিরাজ্যই কাটিয়ে দিলাম, নিচে গিয়ে একটু মানুষের রাজ্যটা ঘুরে দেখব। হ্যাঁ নীলপরি, শুনেছি মানুষের রাজ্যটা নাকি অনেক সুন্দর। নিচে দেখো, গাছের ডাল, নদীর ধার, কত সুন্দর। আহ, আমি এসব মাটির গন্ধে নামবো না। তোমাদের যেতে হয় তোমরা যাও, আর আমায় ময়লাতে নয়, সোনার মধ্যেই মানায়। আমি সূর্যের আলো থেকে জন্মেছি, আমি সবচেয়ে উজ্জ্বল। সোনালি পরি, এত অহংকার করা ভালো নয়। অহংকার করলে কিন্তু একদিন আলো নিভে যায়। আমার আলো কোনো দিন নিভবে না। আমার কাছে এত আলো আছে যেটা আমি গোটা পৃথিবীটাকে ঝলমল করতে পারবো। সোনালি পরি, একটা কথা সব সময় মাথায় রেখো, অহংকারই পতনের মূল। আচ্ছা, আর জ্ঞান দিও না তো। চলো, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে। কি গো, আজও খালি হাতে ঘরে ফিরলা? ঘরে তো খাবারের মতো কিচ্ছুটি নেই, সেই কথা কি তুমি ভুলে গেছো? না গিন্নি, আমি কিছুই ভুলিনি। সারাদিন কাজ খুঁজে কোথাও একটা কাজও পেলাম না। আজও দিনটা গেল কাজ ছাড়াই। টাকা না হলে পেটের ভাত জোগাড় করব কি করে বলো তো? কাজ না করলে খাবো কি? ছেলে মেয়ে দুটোকে নিয়ে বাঁচবো কি করে? আজ দুদিন ধরে ঘরে চালও শেষ। চারজন দুটো দিন ধরে না খেয়ে আসি। মিনার রাজুর জন্যে মনটা যেন কেমন করছে। নিজেরা না হয়ে কষ্ট মষ্ট করে চললাম, কিন্তু বাচ্চা দুটো, ওদের কি হবে? মা, আমাদের কি তাহলে আজও না খেয়ে থাকতে হবে? আর না খেয়ে থাকতে পারছি না মা। বাবা, কাল থেকে আমি তোমার সঙ্গে কাজ খুঁজতে যাব। দুজনে যদি কাজ করি তবে খাওয়ার জন্য কিছু টাকা জোগাড় করতে পারবো। না রে বাবা, তোকে এই ছোট্ট বয়সে কাজে যেতে হবে না। আজ একটু কষ্ট কর, কাল ঠিক কাজ করে খাবার নিয়ে আসবো। না বাবা, আজ 2 দিন ধরে তুমি এমন কথাই বলছো, কিন্তু কিছুই তো আনছো না। 2 দিন ধরে তো আমরা না খেয়ে আছি। কাল আমি তোমার সাথে কাজে না গেলে আমি একাই কাজ করতে চলে যাব। না বাবা, তুই ছোট মানুষ, তুই কোথায় কাজ খুঁজতে যাবি? আর তোকে কেউ কাজও দেবে না। তাছাড়া এখন মাঠে কাদা, কাজও তেমন নেই। আমি কথা দিচ্ছি, কাল একটা না একটা ব্যবস্থা ঠিক করব, বুঝলি? আরে সবুজ, দেখো, এই চাঁদের নিচে যে মানুষগুলো থাকে, ওদের কি অবস্থা! কত কষ্টে আছে ওরা। হ্যাঁ নীলপরি, তুমি ঠিক বলেছ। 2 দিন ধরে ওরা নাকি না খেয়ে আছে। ইচ্ছে করছে ওদের সাহায্য করতে। ইস, ওইসব কারণে আমার মানুষদের রাজ্যে আসতে একটু ইচ্ছে করে না। এদের নিজেরাই কষ্টে পড়ে, আবার কষ্ট নিয়ে প্যান প্যান করে কান্না করে। আহ সোনালি পরি, এমন করে বলছো কেন? মানুষের তো আমাদের মতো আর জাদু শক্তি নেই যে বিপদে পড়লে জাদু দিয়ে উদ্ধার হবে। আমি অত কথা ভাবতে চাচ্ছি না। আমি এখানে ঘুরতে এসেছি, আমি ওদের নিয়ে ভাববো কেন? এই বলে সোনালি পরি উড়ে গাছের ডাল বদলাতে গিয়ে এক ডালে ধাক্কা খেয়ে ঝলসে উঠে আলো। আর সোনালি পরি ঘরের চালে থাকা একটি বোতলের মধ্যে আটকে যায়। আহ, আমি নড়তে পারছি না কেন? আমাকে সাহায্য করো, আমার খুব কষ্ট হচ্ছে। সাহায্য করো আমাকে। এই, তোমরা শুনতে পাচ্ছ না? সাহায্য করো। আরে সোনালি পরি, তুমি কোথা থেকে কথা বলছো? তুমি কোথায় কষ্ট পাচ্ছ? তুমি কোথায় গেলে? নীলপরি, আমি বোতলের মধ্যে আটকে গেছি।
আমাকে সাহায্য করো, আমি তো নড়াচড়াও করতে পারছি না। আরে, আমরা তো কোথাও তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় সোনালি পরী? তোমার জাদু শক্তি দিয়ে নিজেকে আলোকিত করো। আমি গাছের ডালে ধাক্কা খেয়ে দুর্বল হয়ে পড়েছি। আমার কোনো শক্তি কাজ করছে না, আমার আলো নিভে যাচ্ছে। সোনালি পরী, নিজেকে শান্ত করো, নিজের জাদু শক্তি কাজে লাগানোর চেষ্টা করো। সোনালি পরী, সোনালি পরী, তুমি কোথায়? সাড়া দাও। আরে, সোনালি পরী তো সাড়াই দিচ্ছে না। আরে, রাতও তো শেষের পথে, আমাদের তো এখন রাজ্যে ফিরতে হবে। কিন্তু সোনালি পরীকে ছাড়া আমরা ফিরবো কি করে? এখন তো আর কিছুই করার নেই। চলো, আমরা ফিরে যাই। কাল রাতে আবার পৃথিবীতে আসবো সোনালি পরীকে খোঁজার জন্যে। এরপর সবুজ ও বেগুনি পরী পরী রাজ্যে ফিরে যায়। এইদিকে সোনালি পরী একা পড়ে থাকে চালের ফাঁকে বোতলের মধ্যে। এভাবেই রাত কেটে যায়। সকাল হয়ে গেছে তো, ছেলে মেয়ে দুটো ওঠার আগে ওদের বাবাকে ডেকে তুলি। বাইরে গিয়ে কাজ পেলে কিছু খাবার আনতে হবে। ছেলে মেয়ে দুটো ঘুম থেকে উঠলেই খাবারের জন্যে পাগল হয়ে যাবে। কি গো, ওঠো, সকাল হয়ে গেছে, কাজে যাবে না? আরে, তোমার গাছে জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ গিন্নি, কাল রাত থেকেই গাটা গরম ছিল, আর এখন তো গায়ে খুব জ্বর এসে গেছে। আরে আরে, এই জ্বর গায়ে আবার উঠে দাঁড়ালে কেন? গিন্নি, দেখি বাইরে গিয়ে কোনো কাজ পাই কিনা। জ্বরে ঠিক মতো দাঁড়াতেও পারছো না, তাহলে কাজ খুঁজবে কি করে? আর কাজই বা করবে কি করে? না পারলেও তো করতে হবে। কাল বাচ্চা দুটোকে কথা দিয়েছি, আজ ওদের মুখে যে করেই হোক খাবার তুলে দেব। আজ আমাকে বাইরে যেতেই হবে। না না, এই শরীর নিয়ে আমি তোমায় বাইরে যেতে দেব না। না না গিন্নি, তুমি আমাকে বাধা দিও না। রামুদের কথার আওয়াজ শুনে ছোট্ট পরীর ঘুম ভেঙে যায়। রামুদের কথা শুনে পরীর খুব দয়া হয়। সে চালের ফাঁক দিয়ে তাকিয়ে নিচের দৃশ্য দেখে। সোনালি পরীর চোখে জল চলে আসে। এরা এত কষ্ট করে বাঁচে। আমার যখন শক্তি চলে যায় তখন আমিও বুঝতে পেরেছি ক্ষমতা ছাড়া মানুষ কত অসহায়। অথচ গর্ভে আমি অন্ধ ছিলাম। আমি এদের সাহায্য করতে পারি। দেখি আমার শক্তি ফিরল কিনা। গিন্নি, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি আস্তে আস্তে গিয়ে দেখি কিছু পাই কিনা। রামু এক পা দু পা বাড়াতে খাবার ভর্তি ঝুড়িটা তার চোখে পড়ল। আরে, আমাদের উঠানে এক ঝুড়ি খাবার কোথা থেকে আসলো? গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো। আরে, জ্বর গায়ে কি লোকটা পড়ে গেল নাকি? কি গো, কি হয়েছে? অমন করে চিৎকার কেন করলে? দেখো গিন্নি, কত খাবার, চাল ডাল তেল লবণ ফল মূল, এগুলো ভর্তি একটি ঝুড়ি কে যেন আমাদের উঠানে রেখে গেছে গো। হে কি কাণ্ড গো! এক ঝুড়ি ভর্তি খাবার দাবার কে রেখে গেল? ওগো সৃষ্টিকর্তা, তুমি আমাদের মুখ তুলে চেয়েছো। আরে মা, কতগুলো খাবার! আজ আমি পেট ভরে খাবার খাবো। কি মজা, কি মজা! মা, এত খাবার কোথায় পেলি? জানি না রে মা, কে যেন রেখে গেছে।
মা, মনে হয় পড়ি এসে আমাদের কষ্ট দেখে ঝুড়ি ভরে খাবারগুলো রেখে গেছে। তোর পাগল, পড়ে আসবে কোথা থেকে? গিন্নি, কথা বাদ দিয়ে আগে ঘরে চলো। খাবার দেখে তো খিদে 10 গুণ বেড়ে গেল। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথা বলেছে। চলো মা, পেট ভরে খাবার খেয়ে নেই, পরে ভাববো খাবারগুলো কে দিল। আচ্ছা ঠিক আছে, চল। কই গো তোমরা? আমার রান্না বান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে এসো। আহ মা, জানটা জুড়িয়ে গেল। আজ কতদিন পরে পেট ভরে খাবার খেলাম। মা, আজ খুব ভালো লেগেছে, পেটটা একেবারে ভরে গেছে মা। তোমাদের এমন পেট ভরে খেতে দিতে পেরে আমারও খুব আনন্দ লাগছে। না জানি ঝুড়ি ভর্তি খাবার কে রেখে গেছে, সে যেই হোক না কেন, সৃষ্টিকর্তা তার মঙ্গল করুন। ওদের আনন্দ দেখে খুব ভালো লাগছে। আমি আগে কখনো জানতামই না যে পরের উপকার করলে মনে এত শান্তি লাগে। আমি না জানি এখান থেকে কবে মুক্তি পাবো, তবে যতদিন থাকবো ততদিন ওদের উপকার করব। মিনা, রাজু, নে পাকা পেঁপে খা। আরে মা, পেট তো ভরে আছে, আবার পেঁপে কোথায় রাখবো? আরে বাবা, খা। আজ সৃষ্টিকর্তা আমাদের পেট ভরে খেতে দিয়েছে। খা বাবা, খা খা। হ্যাঁ রে রাজু, পাকা পেঁপে খেতে খুব মজা লাগে। হোগো, আমাদের উঠোনটা পড়েই তো থাকে, চলো না এই পাকা পেঁপের বীজগুলোর সারা উঠোনে পুঁতে দিই। গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি। এই পেঁপে আমাদের জীবনের আশীর্বাদ হয়ে এসেছে গো। হয়তো একদিন এই পেঁপেই আমাদের ভাগ্য বদলে দেবে। কিন্তু বাবা, এই বীজ থেকে কবে চারা বের হবে, আর কবেই বা আমাদের ভাগ্য বদলাবে? হবে হবে, নির্দিষ্ট সময়ে সব হবে। আগে আমরা বীজ তো লাগাই। মিনা, যা রান্নাঘর থেকে পেঁপের বীজগুলো নিয়ে আয়। গিন্নি, আমি মাটি খুঁজে দিচ্ছি, তোমরা 3 জনে মিলে বীজগুলো পুঁতে দাও। আচ্ছা ঠিক আছে, চল রাজু, মিনা। মা, আমি পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। গিন্নি, বেশ তো বেলা হয়ে গেছে, আজ আর কাজে যাব না, কাল না হয় যাব। হ্যাঁ গো হ্যাঁ, আর কাজ করতে যেতে হবে না, তোমার শরীরটা তো খারাপ, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। মা, আজ আর ঘুমোতে কষ্ট হবে না, আজ তো পেট ভরা। হ্যাঁ রে রাজু, একেবারে ঠিক কথা বলেছিস। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই সত্যি হোক, এই পেঁপের বীজই তোমাদের ভাগ্য বদলে দিক। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই সত্যি হোক, এই পেঁপের বীজই তোমাদের ভাগ্য বদলে দিক। এবার নাও, এই পেঁপে তোমাদের সব কষ্ট দূর করে দেবে। কই গো, কোথায় গেলে তোমরা? শিগগিরই বাইরে বেরিয়ে এসো। আরে মা, আমাদের উঠানে এত বড় বড় পেঁপে গাছ কোথা থেকে আসলো? শুধু বড় বড় গাছ না,
গাছে তো পেঁপে ভর্তি হয়ে আছে। বাবা, শুধু পেঁপে না, পেঁপেগুলো কত বড় বড় আর পাকা পাকা। ওগো, আমাদের সাথে এগুলো কি হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। এগুলো কি করে সম্ভব? মা, মনে হয় কোনো পরী এসে আমাদের তার জাদু দিয়ে সাহায্য করছে। তুই এসব কি বলছিস রে রাজু? সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। ওসব পরিটরি কিছু না রে। হ্যাঁ গো, হ্যাঁ, আমাদের কষ্টের দিন মনে হয় ফুরিয়ে যাচ্ছে। এই পেঁপে বিক্রি করে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, পাকা পেঁপে বাজারে অনেক দামে বিক্রি হয়। গিন্নি, ঘর থেকে দুটো ঝুড়ি আনো, গাছ থেকে পেঁপে পেড়ে বাজারে বিক্রি করে আসি গো। হ্যাঁ গো, তোমরা সাবধানে পেঁপেগুলো পারতে লাগো, আমি ছুরি নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। বিনা, রাজু, পেঁপে বিক্রি করে তোদের জন্য কি কি আনবো বলতো? বাবা, আমাদের জন্য মজার মজার খাবার আনবে। বাবা, মাংস কিনে আনবি, কতদিন হয়ে গেল মাংস খাই না। ওগো, কোনো খাবার আনতে হবে না, ঘরে এখনো অনেক খাবার আছে। তুমি পেঁপে বিক্রির টাকা দিয়ে ঘরের জন্যে টিন কিনে আনো। বৃষ্টির সময় আসছে, বৃষ্টি হলে চাল দিয়ে সব সময় পানি পড়ে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিক বলেছ। টিন লাগালে বৃষ্টির সময় আর ভিজতে হবে না। চালের ওপর অনেক পাতা জমেছে, তাহলে চলো সবাই মিলে চালটা পরিষ্কার করি। ঠিক আছে, চলো। এই অংশটা বারবার চুইয়ে পড়ে, আগে টিন এনে এই দিকটা ঠিক করে দিতে হবে। বাবা, আমি হালকা, আমি চালের উপর সহজেই উঠতে পারবো। হ্যাঁ, তা ঠিক। যা তাহলে, তুই ওঠ চালের ওপরে, সাবধানে যাস কিন্তু। মা, বাবা, এখানে ছোট্ট বোতলের মধ্যে কিছু একটা আছে, আর বোতলের ভেতরে আলো জ্বলছে। কি বলছিস কি? বোতলের মধ্যে আবার কিসের আলো জ্বলবে? দেখি তো। মিনা বোতলটা নাড়তেই বোতলের মুখ খুলে গেল, আর চারিদিক আলো ছড়িয়ে পড়ল। সোনালি পরী মুক্ত হয়ে দাঁড়িয়ে তার ডানা দুটি মেলে দিল। আহ, আমি আমি মুক্ত। মা গো মা, কে তুমি? ভয় পেও না, আমি তোমাদের ঘরের চালে সোনালি পরী। ভুল করে বোতলে বন্দি হয়ে গিয়েছিলাম, আজ তোমার জন্য মুক্তি পেলাম। খোলা বাতাসে নিজের ডানা মেলতে পারলাম। পরী, তুমি সত্যি আসো নাকি নাকি স্বপ্ন দেখছি? স্বপ্ন না, আমি সত্যি। তার মানে সোনালি পরী, তুমি আড়াল থেকে আমাদের সাহায্য করছিলে? হ্যাঁ, আমি তোমাদের কষ্ট দেখেছি, তাই তোমাদের সাহায্য করেছি। কি বলেছিলাম না মা, পরী আমাদের সাহায্য করছে? কিন্তু তোমরা তো কেউ আমার কথা বিশ্বাসই করছিলে না। হ্যাঁ রাজু, তুমি ঠিক বলেছিলে। শোনো, এখন থেকে তোমাদের ঘরে আর কোনো অভাব আসবে না। তোমাদের পরিশ্রমে তোমাদের জীবন আলোকিত হবে, আর এই পেঁপে গাছগুলো সারা জীবন তোমাদের সাহায্য করবে। এই গাছের পেঁপে কখনো শেষ হবে না। সোনালি পরী, আমরা তোমার এই দয়া কোনো দিনও ভুলবো না। মনে রেখো, অহংকার আলোকে নিভিয়ে দেয়, আর ভালোবাসা ভালোবাসা আলোকে চিরকাল জ্বালিয়ে রাখে। সবসময় অসহায়কে সাহায্য করবে। আজ আমি আসি তবে। সোনালি পরী হাসে।
আর তারপর ধীরে ধীরে উড়ে চলে যায়। চালের ওপর এক টুকরো সোনালি আলো রয়ে যায়, যা চাঁদের আলোয় ঝিকিমিকি করে। গাছের পেঁপে বিক্রি করে রামুদের সব অভাব দূর হয়ে যায়। আর এরপর থেকে রামুরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।